হ্যালো, গুড মর্নিং, হ্যাপি মানডে। কতটা হ্যাপি হবে জানি না। ঘড়িতে বাজে 9:10, রুদ্ধশ্বাসে রেডি হয়েছি, যদিও অতটা কষ্ট হয়নি, তার কারণ ঘুম ভেঙে গেছিল। তারপরে ব্রেকফাস্ট খাওয়ার বালাই নেই, আজকে খালি কফি খেয়েছি। কালকে রাতে মাটনের ঝোল খেয়েছি ভাত দিয়ে। তারপর আজকে সারা দিন মানে ইভিনিং অবধি পেটটাকে রেস্ট দেবো। একবেলা মাটন খাবো, 3 বেলা খাবার খাবো না, তাই তো মাম্মা? আমার মাটা একা থাকবে গো বাড়িতে, রোজই থাকে, কিন্তু তাও এই যে একা থাকবে টেনশন হবে তো। কালকে তো ছিল না, হ্যাঁ। যখন আমি আর ভাই থাকি না তখন তো একাই থাকে। আর তখন আমার মা ফোন তোলা খুব একটা পছন্দ করে না, কেন আমার মাকে সব কাজ করতে হবে। রান্নাঘরের অবস্থা মোটামুটি ওকে, মানে রান্না হবে বোঝা যাচ্ছে। হাউসকিপিং স্টাফ আসে তো, তার জন্যে মা সব কাটাকুটি করে বাইরে দিয়ে দিয়েছে। এখানে ফুলকপি কাটা আছে, ফুলকপির কিছু হবে, ফুলকপির তরকারি, আলু ফুলকপি হবে। এখানে ধনেপাতা, বেগুন, আর এখানে অন্য কিছু সবজি কাটা আছে। এখানে সিম চচ্চড়ি হবে। আমি মাটন, ডিম আর সবজি, এই তিনটেই আমার প্রিয়। মাছ খুব একটা আমার বন্ধু না, যদিও কিছু কিছু মাছ খেতে ভালোবাসি। কি মাছ খাইব আমি? বাটা মাছ, হ্যাঁ, রুই মাছ, রুই মাছ, চিতল মাছ, হ্যাঁ চিতল মাছ ভালোবাসি। ভুট্টা খাবে, যত কষ্টের জিনিস সব ট্যাংরা খেয়ে নেবো। মাছ। হ্যাঁ, ভাই আবার ট্যাংরা খায় না বলো। তারপরে একা একা থাকবে, ঠান্ডা পড়েছে, ওয়াশিং মেশিন কাজ করছে না। আমার মার প্রচুর কাজ। হ্যাঁ শোনাবো না, আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি, খালি ঘড়ি পরবো আর বেরোবো। না, চুল বাঁধবো না আজকে, চুলটা ছেড়ে যাচ্ছে অনেকদিন বাদে। আর ওই যে ওইটা কিনেছি না মা, ওটা খুব ভালো জানো, তোমাদের সাথে যে শেয়ার করলাম, দেখো চুলটা আগের চেয়ে সিল্কি হয়ে যাচ্ছে না? বোঝে না আমার মা, আমার মনে হয়েছে আমার চুলটা আগের চেয়ে ভালো হয়ে গেছে। একদিনে বোঝা গেছে, হ্যাঁ একদিনে বুঝেছি, কেননা আগে এরকম হতো না, মাঝখানে একদম আগে আগে হতো, অনেক আগে যখন অনেক পরিচর্যা করতাম। তো এখন আবার করছি, দেখা যাক। আমার বরাবরই এরকম বড় চুল ছিল, এর চেয়ে একটু বড়ই ছিল। তো চলো, হ্যাঁ হ্যাঁ সমস্ত ডিউটি করে নিয়েছি। ওই যে মা বলছে মাছকে খাইয়েছি কিনা, সব খাইয়েছি। গরম জলের বোতল নেব আর বেরোবো। চলো, যাচ্ছি আজকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দেশের একমাত্র সর্বোচ্চ ন্যায়ালয়। একমাত্রই হবে, সর্বোচ্চ যখন, তাও আমি একমাত্র বললাম, মানে কথাটা ভুল। যাচ্ছি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, ওখানেই আজকে ম্যাটার আছে। তো চলো বেরোনো যাক। সোমবারের সকাল মানেই ব্যস্ততম সকাল, কিন্তু এত ট্রাফিক হবে ভাবতেই পারিনি। এখন ভাবছি টাইমে কোর্টে পৌঁছলেই হয়। আমার আইটেম নাম্বার আজকে একদম শুরুর দিকে, একদম সকাল সকালই এসে যাবে। 10:25 পার্কিংয়ে ঢুকেছি, 10:35 কোর্টে, আর 10:40 ম্যাটার ছিল। 11:15 বেরোলাম, আর এখন লনে দাঁড়িয়ে তোমাদের সাথে সুপ্রিম কোর্টের মেইন বিল্ডিংটা শেয়ার করছি। একেই বোধহয় বলে মানডে মর্নিং ব্লুজ। আজকে ছিল আমার জীবনের ফাস্টেস্ট হিয়ারিং, মানে সব কিছু 10 মিনিটের ব্যবধানে শেষ। চলো এখন অফিসে যাওয়া যাক। আর কি, সকাল সকাল এসছি, আইটেম নাম্বার 7.1 আমার ছিল। 6-এ কোর্টে ঢুকেছি, 7-এ দাঁড়িয়েছি, 7.1-এ আর্গিউ করেছি, 8-এ বেরিয়ে চলে এসেছি, মানে সব কিছু 5 মিনিটের ব্যবধানে। তো চলো এখন গাড়িটা বার করি, এখানে সবার গাড়ি লেগে থাকে, তো যাদের সুপ্রিম কোর্টের স্টিকার আছে শুধু তারাই লাগাতে পারে। এরকম ব্যান্ড কোট পরে বেশ ভালোই লাগে, এরকম শীতের দিনে আরো বেশি ভালো লাগে। আমাদের উকিলদের দিল্লি হাইকোর্টে গাউন গরমকালে পরতে হয় না, দিওয়ালির পর থেকে পরতে হয়, আর হোলি অবধি পরতে হয় এই শীতের টাইমটা। ট্রায়াল কোর্টে তো কোথাওই পরতে হয় না, কলকাতাতেও না, দিল্লিতেও না, আই গেস সাউথে তাও কেউ কেউ পড়েন, আমি ঠিক ক্লিয়ার না, বাট ডিস্ট্রিক্ট কোর্টে পড়ার দরকার নেই। হাইকোর্ট, সমস্ত হাইকোর্টে পড়তে হয়, কিন্তু যেহেতু দিল্লিতে এত গরম 50°C অবধি যায়, 40 তো খুব নর্মাল আমাদের জন্যে, তো তাই জন্যে দিল্লি হাইকোর্ট ডিসপেন্স অফ করে দিয়েছে গাউন পরা গরমকালে, কিন্তু শীতকালে পড়তে হয়। আর সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার কোর্ট, মানে যেখানে ফর্মালিটিস হয়, কাগজ জমা পড়ে, সব কিছু ঠিক আছে কিনা দেখা হয়, ওখানেও গাউন পরতে হয়। দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বলে কথা, এটা তো আর চারটিখানি কথা না, মানে এরপরে আর কোনো রেমেডি নেই, এইটাই শেষ। মানে এখানে হারলে কোনো ক্লায়েন্ট খারাপ কপাল, আর কিছু বলার নেই। বাট হার জিত তো লেগেই থাকে, ডিপেন্ড করে অনেক ফ্যাক্টরসের উপরে। তো
তো গরমকালে সুপ্রিম কোর্টে আসলে সে 50 ডিগ্রি হোক কি 60 ডিগ্রি হোক কি 20 ডিগ্রি হোক, গাউন ম্যান্ডেটরি, মানে অল রাউন্ড দ্য ইয়ার 365 দিন। তো তখন খুব কষ্ট হয়, কিন্তু শীতকালে আহা কি আরাম লাগে, ইচ্ছেই করছিল না খুলতে। তো কি করা যাবে, খুলতে তো হবেই। আমাদের অ্যাডভোকেটস অ্যাক্ট হিসেবে ব্যান্ডটাও আমরা কোর্টের বাইরে পড়া উচিত না। হ্যাঁ, অনেকেই পড়েন, এখান থেকে এখানে তাড়াতাড়ি যাবেন পড়ে নিচ্ছেন, কিন্তু স্ট্রিক্টলি অ্যাজ পার বুকস পড়া উচিত না। শুধুমাত্র যখন আমরা প্লিড করছি বা কোর্টের সামনে আছি তখনই পড়া উচিত। তো এটা হচ্ছে ছোট্ট একটা ট্রিভিয়া উকিলদের জীবনের। তো চলো এখন যাব আপিস, প্রচুর টাকাটাক আছে। চলো মেন রোডে উঠে পড়বো, দেখা হচ্ছে অফিসে গিয়ে। এসে গেছি অফিস, 12টাও বাজেনি, এখন বাজে 11:45। আর অফিস ওই জায়গাটা বাদ দিয়ে, ওই জায়গাটা ইগনোর, ওই জায়গাটা বাদ দিয়ে একেবারে ঝকঝকে তকতকে। তার মানে আরতি দি এসে গেছেন, উনি ওনার না আসেননি। ও অফিস এমনি ঝকঝকে তকতকে, বাবা অফিস নোংরাই হয় না কেন, সিঙ্কে বাসনে ভর্তি, ওইদিকে আছে, ওইদিকে আর গেলাম না। বাকি অফিস মোটামুটি পরিষ্কারই, ও এতটাতেই কাজ করতে হবে। এর চেয়ে বেশি পরিষ্কার চাইলে নিজেকেই ঘষণ মাজন করতে হবে। আর সেটা যদি করতে বসি তাহলে কি প্রবলেম হবে বলো তো, যখন ক্লায়েন্ট আসবে তখন আমি টাইম দিতেই পারবো না। এবার ব্যাপার হচ্ছে, এই তো পেয়েছি, এইখানে রাখা থাকে। অ্যাকচুয়ালি এই বাইরের ঘরে দুটো এসি আর ভেতরের ঘরে দুটো এসি, একটা এই রুমে একটা ওই রুমে। তো তার জন্যে এসির রিমোট একটাই, সবকটা একই ব্র্যান্ডের। তো একটু এসি না চালালে হচ্ছে না, একদম গুমোট তো বন্ধ থাকে বেসমেন্ট, তো তার জন্যে। আর আজকে ঠান্ডা পড়েছে যে তার প্রমাণ, এইটা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। সেরকম কনকনে ঠান্ডা তো এখনো পড়েনি, পড়বে পড়বে। শীতকাল এসছে, শীত জানান দেবে না যে আমি আইসি, ঠান্ডা জামা কাপড় বার করো পরো। তো এই হচ্ছে ব্যাপার। চলো, এই জায়গাটা অগোছালো থাকবেই, তার কারণ কাগজপত্র, কাজে বসি, কাজই তো আসল। একটা কাজ করিনি, বাকি আনুষঙ্গিক এত কাজ ছিল। ওয়াশিং মেশিনের ওখানে ফোন করলাম রিপেয়ার সেন্টারে, আবার ক্রোমাতে ফোন করলাম। ক্রোমা হচ্ছে মানে কি বলবো, বড় কোম্পানিগুলোতে এটাই প্রবলেম, আমরা আপনাকে নাম্বার পাঠাতে পারবো না, এই পারবো না সেই পারবো না, টেকনিশিয়ানের নাম্বার। তো যাই হোক, আবার কল এসছে। যেটা শেয়ার করছিলাম তোমাদের সাথে, তো ওয়াশিং মেশিনের ফাইনালি ওর অ্যাকচুয়ালি কি হয়, আমরা যে ব্র্যান্ডের কিনেছি ক্রোমার, ও আউট অফ ওয়ারেন্টি হয়ে গেছে, কেননা 4 বছর রানিং, 5 বছরে পড়তে চললো সামনের বছর। তো এবারে ওরা থার্ড পার্টিকে দিয়ে দেয়, তো তার একটা মূল্য নির্ধারণ করা হয়, ভিজিটিং চার্জেস, সেসব ঠিক আছে। এবারে ওদের নাম্বার আমাকে ক্রোমা পাঠাচ্ছে না, আর আমার নাম্বার ওদের কাছে পাঠিয়েছে, ঠিক আছে। তারপরে ওই কিছু ধমকি, কিছু ভালোবাসা এরকম মিশিয়ে কথাবার্তা বললাম ক্রোমাতে, তো তারপরে ওরা নাম্বার দিল। তো ওরা কি করেছে, ওরা অন্য কোনো এজেন্সিকে দিয়েছে, মানে প্রত্যেকটা এজেন্সির না লোকেশন বাটা আছে, যে এতটা জায়গা জুড়ে ওরা কাজ করবে, অন্য জায়গা জুড়ে ওরা কাজ করবে। এবার ক্রোমার বুদ্ধিতে যতটা কুলিয়েছে, ক্রোমা আমার লোকেশনের বাইরের এজেন্সিকে দিয়ে দিয়েছে। তো ওদেরকে ফোন করলাম, ওরা বললো না না, আপনার যে জায়গার লোকেশন বলছেন সেটা আমাদের কাছে পড়ে না, আমরা আবার আপনার যে লোকেশনে যার কাছে পড়ে, মানে আগের বার যাকে দিয়ে করিয়েছিলাম, যে এজেন্সিকে দিয়ে, তার কাছে পাঠাচ্ছি। তো এবার তার কাছে পাঠালো, এবার ওরাও তো কাজ করছে না, ওরাও সকাল থেকে ফিল্ডে বেরিয়ে গেছে, সবার অনেকের কমপ্লেন্ট পড়ে এরকম, কারোর ফ্রিজ, কারোর এসি, কারোর ওয়াশিং মেশিন, কারোর টিভি, হ্যানা ত্যানা যা যা ইলেকট্রনিক্স গুডস আছে। তো এবার তারপরে অনেক কষ্টে পেয়েছি যথাযথ অ্যাপয়েন্টমেন্ট, যার কাছে হওয়া উচিত তিনি ফাইনালি অ্যাপয়েন্ট হলেন। তো এবার ওনাকে ফোন করলাম, উনি ওনার যিনি কাজ করবেন আর কি টেকনিশিয়ান, ওনার নাম্বার দিলেন, ওনাকে ফোন করলাম, উনি বললেন 8 ঘন্টায় আসছি। বললাম ঠিক আছে। তো লোকেশন চাইলো, ভাগ্যিস বাড়ির লোকেশন আমার কাছে, মানে লোকজনদের তো পাঠাতে হয় না, অনেক সময় কুরিয়ার আসে বা অফিসের ডকুমেন্টস আসে, তো তার জন্য উনিই ফোন করেছিলেন তখন, তো লোকেশন পাঠালাম। তো এইটা হচ্ছে ওয়াশিং মেশিনের আপডেট। আর মায়ের মতো রিল্যাক্সে আছে জীবনে। তো আরেকটা আপডেট হচ্ছে, কলকাতায় স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন কমিশনের তরফ থেকে SIR এর যে রিপোর্ট বানানো হচ্ছে, আমরা তো ওখানে থাকি না, আমার মা ওখানে আগে ভোট করেছেন, অনেক কাল ছিলেন, তো স্বাভাবিকভাবে আমারও ভোটার আই কার্ড প্রথম ওখানেই ছিল, ভাইয়েরও ওখানে। 2021 সালে আমার মা ভাই এখানে আসার পর আমরা এখানকার ভোটার কার্ডের হোল্ডার হই। আমি তো তারও আগে, আমি 2016 থেকেই দিল্লির রেজিস্টার্ড ভোটার,
কেননা আমি ওখানে তো থাকিনি কখনো, মানে গত 2010 থেকে আমি ওখানে থাকিনি। 2010 থেকে 15 আমার কলকাতায় ছিল ভোটার আই কার্ড, তারপরে এখানে চাকরি সূত্রে আসার পরে আমি এখানেই করে নিয়েছিলাম। তো বিএলও যিনি, উনি আমাদের বাড়িতে গেছিলেন যেখানে আমার বায়োলজিক্যাল ফাদার থাকেন। তো উনি এটা সিম্পলি বলার জায়গায় যে ওরা এখানে থাকে না, সবই জানে যে দিল্লি থাকি, এখান থেকে গিয়ে গিয়ে মামলা করছি, সবই জানি, এরকম তো না যে জানবে না। অপোনেন্টের খবর যিনি বাদী তিনি রাখেনি, এটা হচ্ছে অবভিয়াস। আর আমার বায়োলজিক্যাল ফাদার কিন্তু আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি পেশায় উকিল। তো এবার উনি বলেছেন, গল্প দিয়েছেন, এই সেই কেসের গল্প দিয়েছেন যেটা কোনো রেলিভেন্সি না। তো বিএলও ওনাকে বলেছেন যে এইসব শুনে আমরা কিছু করতে পারবো না, এগুলো আপনাদের পারিবারিক ব্যাপার। অ্যাবসলিউটলি কারেক্ট। তো তার জন্যে বলেছে না আমি জানি না ওরা কোথায় থাকে, আমি জানি না ওরা বেঁচে আছে কিনা আমি সেটাও জানি না। এবার আই এম ভেরি লাকি, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, ভগবানের অশেষ আশীর্বাদ যে আমি এটা জানতে পেরেছি। তো ঠিক আছে, বিএলওর নাম্বার তো বার করা কোনো বড় ব্যাপার না, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে, প্লাস আমার শুভাকাঙ্ক্ষী অনেক আছেন ওখানে গড়িয়া অঞ্চলে। তো আমি জানতে পারলাম, নম্বর নিলাম। তো ম্যাডাম, মানে বিএলও আমাদের ম্যাডাম হচ্ছেন ওখানে, তো ফোন করলাম, হাসতে হাসতে শেষ। তো আমি বললাম যে হ্যাঁ ম্যাডাম, কি আর করব বলুন, এমন এমন বলে কিনা যা যা বলে কিনা উনি জাস্ট লিখে দিতেন যে শিফটের এখানে থাকে না। বললাম সেটা উনি করবেন না, আপনি আমাকে বলুন আমার কি করণীয়। তো উনি যা প্রসেস, যেহেতু আমরা ওখানে থাকি না আর ওখানে ভোটার আই কার্ডে আমাদের নাম চাই না, আমরা বহুকাল হয়ে গেছে দিল্লি শিফট করে গেছি, তো উনি যা যা প্রসেস বললেন ওটা করে দিলেই নাকি হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, করে দেবো। তো দুজনেই একটা হার্ট টু হার্ট হাসাহাসি হলো, চ্যাট তো বলবো না, দুজনেই দু প্রান্ত থেকে হো হো করে হাসছি কাণ্ড কারখানা শুনে। মানে ওই হয় না কিছু মানুষ আছে যে ওরা যে অ্যাকচুয়ালি মানে একটা গল্প পড়েছিলে ছোটবেলায়, আমি তো পড়েছিলাম দ্য নেকেড এম্পারার। কিছু মানুষ যে উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটছে, তারা সেটা বুঝতেই চায় না, ওদেরকে দেখে কিন্তু বাকিরা সবাই হাসছে, কিন্তু সেই মানুষটা বা সেই রাজারা ভাবছে বাকিরা পাগল, প্রজা পাগল হয়ে গেছে, কিন্তু সেই রাজা বা সেই মানুষটাই যে উলঙ্গ সেটা সে বুঝতেই চায় না। তো এবার নিজের বোধ বুদ্ধি দিয়ে যদি আমরা কাজ না করি তাহলে এরকমই অবস্থা হবে। তো আর কি বলবো, তো এই হচ্ছে গল্প। আরতি দি এসছেন, চলো ওর সাথে একটু গল্প করি এখন। এখন বাজে প্রায় 2টো, অফিস একেবারে ঝকঝকে তকতকে করে আরতি দি গেছেন। তার মাঝখানে তো তোমাদের সাথে শেয়ার করলামই ওয়াশিং মেশিনের নিয়ে কি যে বিপদে পড়েছি। এটা যদি আমি আগে জানতাম এরকম হবে, তাহলে আমি এই সেপ্টেম্বর মাসে ঠিকই করাতাম না, তখনই একটা নতুন নিয়ে নিতাম আর এটাকে এক্সচেঞ্জে দিয়ে দিতাম। এটা এখন বললো ওরা, মার সাথে আমি ভিডিও কলে ছিলাম, ওরা বলছে যে এটাতে নাকি এমসি কন্ট্রোল প্যানেল মানে মেইন কন্ট্রোল প্যানেলটা খারাপ হয়েছে, মেশিনে পাওয়ার আসছে বাট মেশিনের কন্ট্রোল প্যানেলটাকে ও বাকি ফাংশনে ইলেকট্রিসিটি ট্রান্সফার করছে না। সেটা ঠিক করতে এখন যা টাকা বলছে তার সাথে আরেকটু টাকা অ্যাড করলে আমার একটা নতুন ওয়াশিং মেশিন এসে যাবে। তো এখন আমি তো বলে দিয়েছি না খুলতে, কেননা খুলে নিয়ে গেলে ওটা ঠিক করতে 2-3 দিন লাগবে, তারপর টাকা দিতে হবে। টাকার চেয়েও বড় ব্যাপার হচ্ছে ব্যাক টু ব্যাক, মানে সেপ্টেম্বরে ঠিক করিয়েছি, অক্টোবর নভেম্বর, 1.5 মাসের মাথায় আবার খারাপ হলো অন্য কিছু। তো এরমভাবে বারবার খারাপ হতে থাকলে তো মুশকিল। যদি আমি জানতাম তাহলে আমি এই পেছনের কন্ট্রোল প্যানেলটা, মানে পেছনের যে জায়গাটা মেশিনটা হোল্ড করে না ফ্রন্ট লোডের, ওই পেছনের পুরো জংটা খারাপ হয়ে গেছে, মানে পেছনের ওই স্টিলটা পুরো জং পড়ে খারাপ হয়ে গেছে। তো আমি বলে দিয়েছি না খুলতে। এখন ভাইয়ের সাথে কথা বলি, দেখি কি করব। তোমরা বলো তো কি করা উচিত, শুড আই গেট আ নিউ ওয়াশিং মেশিন না এটাকে রিপেয়ার করাবো? রিপেয়ার করাবো বললে তোরা কালকেই চলে আসবো ওঠাতে। তো বুঝতে পারছি না, তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো তো। মানে এরকম জিনিস না আমি ভীষণ কনফিউজড হয়ে যাই। আরতি দি গেছেন দরজাটাকে হাট করে খুলে, এখন যদি কোনো হনুমান ঢোকে তাহলে হনুমান আমার দিকে তাকাবে, আমি হনুমানের দিকে তাকাবো, এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। বাইরে ঠান্ডা ঠান্ডা আছে, ভেতরটায় ঠান্ডা লাগছে না, বাইরে কুসুম রোদ আছে, কিন্তু অফিসে কেউ নেই। আগে রঞ্জিত থাকলে শীতকালে আমি হাঁটতে চলে যেতাম, কিন্তু এখন তো আর সেই ব্যবস্থা নেই, তো হাঁটতে যেতে পারছি না, আবার কে লাগাবে তালা চাবি সেই সব। তো তার জন্য অফিসেই আছি, অফিসেই এই গোল গোল ঘুরছি এই পিলারটার আশেপাশে। একটু খিদে খিদে পেয়েছে,
কি খাবো বুঝতে পারছি না। ওয়াশিং মেশিনটা একটা বড় বিপদে ফেলেছে, কি করব সেটা বুঝতে পারছি না। কারণ আমার মার মতো আমিও প্রচন্ড ইনডিসাইসিভ, কি করা উচিত এইসব ব্যাপারে আমি বুঝতে পারছি না। তো এইটা এনেছি পপকর্ন, নেটফ্লিক্সের, ওর নামেই নেটফ্লিক্সের, হচ্ছে নর্মাল পপকর্ন ঢোকানো, ব্র্যান্ডিং এর জন্য সব দাম বাড়িয়ে দেয়। তো এইটা খাবো, পপকর্ন খাই, চলো। সারাদিন রোদ মাথায় যখন থাকে তখন এতটা ঠান্ডা লাগে না। আমি এই অফিস থেকে একটু বেরিয়েছিলাম, দুটো ক্লায়েন্ট মিটিং করার পরে এত সাফোকেটিং লাগছিল যে ভাবলাম বাইরে এসে একটু হাঁটি। তো আমাদের এই বাইরের গলিটাতে একটু হাঁটাহাঁটি করলাম। এখন বাজে প্রায় 6:30। আরেকজন ক্লায়েন্টের মিটিং দেওয়া আছে, দেখা যাক কখন আসেন ওনারা, তারপরে আরেকটা মিটিং। চলো অফিসে ঢুকছি এখন। বেশ ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডা, মিষ্টি মিষ্টি ঠান্ডা এটা। বাবা রে বাবা, ওরে বাপরে বাপ, আজকে পুরো গলা টলা সব শুকিয়ে গেছে। অনেকক্ষণ ধরে কথা বলেছি, মাঝখানে বেরিয়েছিলাম তখনও জল খাইনি। এখন বাজে 7:55, মানে 5 মিনিট বাকি আর 8টা বাজতে। খিদেও পেয়েছে, কালকে এমন কি মাটন খেয়েছি আমি জানি না, যে বিকেল 4টে 5টা অবধি খিদে পাইনি। তারপরে একটু একটু পেয়েছিল, কিন্তু তখন একজনের পর একজন ক্লায়েন্ট আসছিলেন, তো তখন তো আর খাওয়া সম্ভব হয়নি। তো ভাই তার মধ্যে অফিসে এসে গেছে, ভাই গরম করে দিল ভেজিটেবল চপ। এটা বাইরে থেকেই এনেছেও, কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছিল। তো চপটা দেখে কলকাতার মতো না অবশ্যই, কিন্তু ঠিক আছে, খিদের মুখে সবই লাজবাব। খেয়ে দেখা যাক কিরকম। গম, খুব গম, খুব গম। এত খিদে পেয়েছে যে গপ গপ করে দুখানা ভেজিটেবল চপ তো উড়িয়েই দিয়েছি। তারপরে ভাই ব্রাউনি এনেছে, এই যে এটাও আধখানা খাওয়া হয়ে গেছে। তো এটাও ভাই গরম করে দিল, খেতে বেশ ভালো হয়েছে। আর এটা খেতে খেতে একটা খবর এলো, যেটা মনটা একটু খারাপ হয়ে গেল। দিল্লির লাল কিলা হচ্ছে আমাদের কাছে, প্রত্যেকটা ভারতীয়র কাছে এটা খুব ঐতিহ্যবাহী জায়গা। এবং যবে থেকে আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি হয়েছেন 15ই আগস্ট ওখান থেকে ফ্ল্যাগ হয়েস্ট করেছেন এবং দেশকে ওনার স্পিচ দিয়েছেন। 1947 থেকে এই প্রথা চলে আসছে। খবর এসছে যে ওখানে একটা কার ব্লাস্ট হয়েছে। এবার কি ব্যাপার, কেন হয়েছে, কি বৃত্তান্ত, সেটা এখনো জানা যায়নি। স্বাভাবিকভাবে সেটা তদন্ত হবে, তারপর সেটা অফিসিয়াল কমেন্টে আসবে যে কেন, কি ব্যাপার। তো মন, এরকম খবর আসলে মন স্বাভাবিকভাবে বিচলিতও হবে আর খুব খারাপও লাগবে। দেখা যাক কি হয়। মানে এই খবরটা খুব একটা ভালো লাগেনি, মানে এরকম খবর না প্রত্যাশিত সবার জীবনে, তাই না? এখন তো আর জীবনে রঞ্জিত নেই, এখন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয় এই অধমের। তো কি করা যাবে, আজকে কাজ র্যাপ আপ করতে করতে বেজে গেছে 10টা 20। তো এই বেরোলাম অফিস থেকে গাড়ির চাবি হাতে, অফিস লাগাচ্ছে ভাই। আমার প্রাণ একেবারে ওষ্ঠাগত। আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো তার জন্যই ঠান্ডা ঠান্ডা বলেই এই পাতলা চাদরটা, এটাতে শীত খুব একটা মানবে না, বাট ওই যা মানবে মানবে। আর জায়গাটা কিরম অন্ধকার না, তোমাদেরকে তো আগেও শেয়ার করেছি, প্রত্যেকটা আলো জ্বলে না, আর আলোগুলোর পোস্ট অনেক দূরে দূরে। বাট গাড়িটা যেখানে রাখি ওখানে আলো আছে, আর অফিসের বাইরেটুকু আলো আছে, মাঝখানে একটু জায়গা পুরো অন্ধকার। এই যে মুখটা আবার আলো। রঞ্জিতকে খুব মিস করছি আমি, রঞ্জিতও জানে রঞ্জিতকে যে মিস করছি। তো এটাই জীবন, কখনো কারোর জন্য কোনো কিছুই পার্মানেন্ট হয় না, এটাই জীবন শেখায়, তাই না? আর ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট বলবো না, গাড়ি ব্লাস্ট করেছে, ওটার জন্য তো পুরো জায়গাটা কর্ডন অফ করে দিয়েছে। এখন আবার দিল্লি যাবে হাই সিকিউরিটিতে, যতক্ষণ না জানা যাবে যে এক্স্যাক্টলি কী কারণে, কী থেকে হয়েছে। এই হচ্ছে জীবন, আজকে এরকম তো কালকে সেই রকম। এখন আর দাঁড়াবার কোনো প্রশ্ন নেই, গাড়িতে পেট্রোল এখনো আছে, শেষ হয়নি। তো একেবারে বাই বাই করে যাব, মানে 20 থেকে 25 মিনিটে বাড়ি।
চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি এসে গেছি, বাড়িতে বাজে ঘড়িতে বাজে বাড়িতে বাজে মানে মাথার টপ পোর্শনটা আর কাজ করছে না। আমি এত কাজ করেছি আজকে, বুঝতে পারছো মা? আমার মা আমাকে দেখছে আর গো করে হাসছে। ঘড়িতে বাজে 11:25 আর আমার মা তো বিন্দাস আরাম করছেন। তোমাকে কেউ ফোন করেছে তুমি কেমন আছো? আমাকে আমার কত পরিচিত লোক ফোন করে মেসেজ করে জিজ্ঞেস করছে টেক কেয়ার, স্টে সেফ, বাড়ি ঢুকলি, কি করছিস, দিল্লি কেমন আছে? আমি ভালো আছি, আমি সবাইকে বলছি আমি ভালো আছি, আমি এত তাড়াতাড়ি মরবো না। আর কি হয়েছে সেটা তো যতক্ষণ না তদন্ত হবে জানা যাচ্ছে না। গাড়িও অনেক সময় এত হিট আপ হয়ে যায় অনেক কারণ থাকে। অনেকে আছে গাড়ি সবসময় চেক আপ করায় না, যেরকম আমি সার্ভিসিংয়ে পাঠাই, তো টেকনিক্যাল ফল্ট থেকেও হয়, মেকানিক্যাল ফল্ট থেকে হয়, কারণ আমি তো গাড়ির অনেক মামলা করেছি। তো এরকম ব্যাঙ্গালোরে একটা মামলা করেছিলাম আমি, জানো মা, একটা বাচ্চা 5-6 বছরের আর মহিলা মারা গেছে, গাড়ি পার্কিংয়ে এরকম ধরাও করে চলে গেছিলো। তো এটা হয়। এখন দেখা যাক কি হয়, ইনভেস্টিগেশন রিপোর্ট আসলে তবে ভয় পেয়ে লাভ আছে, না হলে লাভ নেই। আর আজকে লেট হয়েছে আবার, কেন লেট হয়েছে? মা ভাইকে চ্যালেঞ্জ করেছে তুই এত রাতে ডিম পাবি না। ভাই বলেছে আমিও ডিম নিয়ে দেখাবো। হ্যাঁ, রাস্তাতেই একটা দোকান দেখছিল খুলেছে, মানে খোলা আছে, ডিম গোছাচ্ছে, বড় দোকান গ্রসারি। আমাকে বলছে গাড়ি দাঁড়া করা, আমি গাড়ি দাঁড় করেছি। হ্যাঁ মানে ওই অফিসের আশেপাশে আর কি, রাস্তায় গাড়ি সাইড করেছি, ও গেছে গিয়ে বেছে বেছে বড় বড় ডিম এনেছে। আমরা তো সামনে বেড়াতে যাব, আমাকে এনে কি বলেছে জানো, 1 ক্রেট ডিম এনেছে, 30টা ডিম। বলে কি না যা খেতে পারবো না সেইগুলো সেদ্ধ করে নিয়ে চলে যাব, ট্রেনে বসে বসে খাবো। আমি বলছি খুব ভালো আইডিয়া। আর কি দিনের শেষে পৌঁছে গেলাম, কাজ করতে করতেই দিনটা কেটে যায়। অফিসে গেলে কোথা দিয়ে যে সময় বেরিয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। তো এই হচ্ছে গল্প গল্প গল্প। রাত বাজে 12টা, 2 মিনিট বাকি, আমাদের সোমবারের ডিনার এখনো হয়নি। মানে কি বলবো, এই হয়েছে উকিলের ব্যস্তময় জীবনের লাইফস্টাইল। আর ওইদিকে আমার মা ডিমের অমলেট বানাচ্ছেন রাত 12টায়। কি গো, কিছু বলার আছে? মা মাথা নেড়ে দিয়েছে গো। মামা ভালো লাগে তোমার এরকম লাইফ? হ্যাঁ, জোয়ান বয়সে লেট অব্দি জেগেছো, বুড়ো বয়সেও লেট অব্দি জাগছো, হ্যাঁ একদম বাচ্চা বয়সেও জেঠুর বাড়ি গিয়ে লেট অব্দি জাগতে। ও জেঠু জাগাতো না, জেঠু ভালো ছিল তাই না মা? জেঠু বলতো তোমরা ঘুমো আমি আমার কাজ করি, ভালো জেঠু। জেঠুও ঘুমিয়েছে তো, খুব ভালো জেঠু। রাত 12টায় বসেছি সোমবারের ডিনার করতে। আছে সাদা ভাত, এখানে লেবু লঙ্কা অল্প নুন, আর ডাবল ডিমের অমলেট। অনেক দিন বাদে ডাবল ডিম খাওয়ার ইচ্ছে হলো। এটা একটুখানি পেঁয়াজ পোস্ত আছে, এটা খেতে বেশ ভালোই হয়। এখানে আছে ফুলকপি ডাঁটার একটা চচ্চড়ি, এখানে অল্প একটু ধনেপাতা দিয়ে মুসুর ডাল, আর শীতের সবজি ফুলকপি। এই হচ্ছে ডিনারের গল্প। দেখতে দেখতে এখন বাজে 12:30, এই জাস্ট ডিনার করে উঠলাম। তো প্রত্যেক দিনই ডিনারের পর ভাবি কি খাবো কি খাবো, একটু মিষ্টি খাবো। সেই যে কাজু কাতলি এসছিল বাড়িতে ওই দিওয়ালি উপলক্ষে, ওইটা এখনো অবশিষ্ট আছে। তো এটা তো খেতে খুব ভালো লাগে, তো এইটাই হচ্ছে আজকের মিষ্টি মুখ। দারুণ হয় কাজু কাতলি। তোমরা কারা কারা ভালোবাসো কাজু কাতলি খেতে? তাহলে চলো আজকের দিনের গল্প এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। তোমরাও খুব ভালো থেকো, নিজের শারীরিক আর মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আর জীবনের কোনো গ্যারেন্টি নেই, কিন্তু হ্যাঁ আমাদের কর্তব্য নির্বাহন করতেই হবে, তাই না? তো চলো আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।